নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, একটি দুর্দান্ত রহস্য গল্প, কালপুরুষের কলমে, আয়নার আড়ালে। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, সমিতের ভূমিকায় মৃন্ময় মান্না, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, কালপুরুষের কলমে, আয়নার আড়ালে। জেলের করিডোরটা যেন একটা অনন্ত গহ্বর। ভারী বুটের শব্দ দেওয়ালের নোনা ধরা প্লাস্টারের ধাক্কা খেয়ে ফিরে আসছে। কনস্টেবলের হাতের চাবির রিংয়ের ঝনঝনানিটা আমার কানের পর্দায় তলোয়ারের মতো বিচ্ছে। আজ প্রায় 15 বছর এই পেশায় রয়েছি। কত অপরাধী, কত খুনি, কত জালিয়াতির সাক্ষী হয়েছি। কিন্তু আজকের এই সাক্ষাৎটা কেন জানি না বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করছে। আমার নাম অনিমেষ চ্যাটার্জি। আলিপুর কোর্টের দুঁদে ক্রিমিনাল লয়ার হিসাবে আমার বেশ কিছুটা নাম ডাক রয়েছে। কিন্তু আজ আমি কোনো নাম কামাতে আসিনি। আমি এসেছি এক অদ্ভুত রহস্যের জট খুলতে। আমার উল্টো দিকে যে মানুষটা বসে আছে তার নাম সুমিত সেন। অভিযোগ, সে তার স্ত্রী মালিনীকে অত্যন্ত নৃশংসভাবে খুন করেছে। ভারী লোহার দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। ছোট্ট একটা ঘর, ওপরে একটা টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে, যা থেকে একটা নিস্তেজ আলো ঠিকরে পড়ছে টেবিলের ওপরে। সুমিত বসে আছে। ওর দু হাতে হাত করা নেই, কারণ ও পালানোর চেষ্টা করেনি কোনো দিন। ও শান্ত, এতটাই শান্ত যে মাঝে মাঝে মনে হয় ও কি আদেও জীবিত। আমি ফাইলটা টেবিলের ওপর রাখলাম, একটা চেয়ার টেনে বসলাম ওর মুখোমুখি। সুমিত আমার দিকে তাকালো না, ওর দৃষ্টি মেঝের এক কোণে স্থির। সুমিতবাবু, আমি আপনার কেসটা স্টাডি করেছি। আমি গলাটা একটু পরিষ্কার করে বললাম। পুলিশের চার্জশিট বলছে আপনি ঘটনার রাতে বাড়িতেই ছিলেন। আলমারি থেকে আপনার রিভলভার উদ্ধার হয়েছে, যাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে। আর সব থেকে বড় কথা, প্রতিবেশীরা আপনার ঘর থেকে মালিনী দেবীর আর্তনাদ শুনেছে। আপনার কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই বললেই চলে। সুমিত এবার আস্তে আস্তে মাথা তুলল। ওর চোখ দুটো বসা, নিচে কালি পড়া, কিন্তু মনি দুটো জল জল করছে। একটা অদ্ভুত হাসি খেলে গেল ঠোঁটের কোণে। ও খুব মৃদু স্বরে বলল, অনিমেষ বাবু, আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আসল চেহারাটা দেখার চেষ্টা করেছেন? আমি থমকে গেলাম। ইয়া বা কি ধরনের প্রশ্ন? আমি পেশাদার ভঙ্গিতে বললাম, দেখুন সুমিতবাবু, আমরা এখানে কোনো দর্শনের চর্চা করতে আসিনি। হাতে সময় অত্যন্ত কম। পুলিশ আপনাকে কালকেই কোর্টে তুলবে। আপনি যদি আমাকে সত্যিটা না বলেন, তবে আমি আপনাকে বাঁচাতে পারবো না। বাঁচাতে? কে কাকে বাঁচাবে অনিমেষ বাবু? আপনি কি জানেন, মানুষ যখন অন্যকে বাঁচাতে যায়, সে আসলে নিজের ভেতরের কোনো এক অপরাধ বোধকে ঢাকতে চায়। আমি এবার বেশ বিরক্তি অনুভব করলাম। দেখুন, আপনার বিরুদ্ধে সব প্রমাণ। আপনি বলছেন আপনি নির্দোষ, কিন্তু কিভাবে? মালিনী দেবীর বুকে 3টে গুলি লেগেছে আপনার নিজের লাইসেন্স রিভলভার থেকে। আপনি ঘরে ছিলেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মাঝরাতে কি এলো তবে? সুমিত টেবিলের উপর ঝুঁকে এলো। ওর গলার স্বর এবার ফিসফিসানি হয়ে এলো। সেই রাতটা ছিল অমাবস্যা। বৃষ্টি পড়ছিল খুব জোরে। আপনি কি জানেন অনিমেষ বাবু, বৃষ্টির শব্দে অনেক কিছু চাপা পড়ে যায়। যেমন চাপা পড়ে গিয়েছিল 12 বছর আগের সেই একটা ঘটনা। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। 12 বছর আগের কথা ও জানলো কি করে?
আমার হাতটা কাঁপতে শুরু করলো, কিন্তু আমি সেটা বুঝতে দিলাম না। খুব শান্ত গলায় বললাম, দেখুন সব ফালতু কথা বলে কোনো লাভ নেই, কাজের কথাটা বলুন। সুমিত বলতে শুরু করলো, সেদিন মালিনী খুব কাঁদছিল, বলছিল ও আর পারছে না। ও জানতো আমি জানি, আমি জানতাম ও জানে। আমরা দুজনেই একটা মিথ্যার পাহাড়ে বাস করছিলাম। আমি রিভলভারটা বের করলাম, কিন্তু কিন্তু বিশ্বাস করুন উকিল বাবু, আমি আমি ট্রিগারটা টিপিনি। ট্রিগারটা অন্য কেউ টিপেছিল। আমি শুধু শব্দটা শুনেছিলাম। কে? আমি আর্তনাদ করে উঠলাম। সুমিত স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। সেটা আপনি জানেন। আপনি সেদিন আমাদের পাড়ায় কি করছিলেন অনিমেষ বাবু? বৃষ্টির রাতে রেইনকোট পরে আমাদের গলির মোড়ে কেন দাঁড়িয়েছিলেন আপনি? আমার কপালে ঘাম জমতে শুরু করেছে। ঘরের অক্সিজেন যেন হঠাৎ কমে গিয়েছে। আমি কি মক্কেলে জেরা করতে এসেছি, নাকি নিজেই জেরার মুখোমুখি হচ্ছি? এই মানুষটা কি আমার অতীত চেনে, নাকি ও স্রেফ আন্দাজে ঢিল ছুটছে? আপনার কোনো প্রত্যক্ষদর্শী নেই সুমিত বাবু, আপনি যা বলছেন তা স্রেফ গল্প। আমি নিজেকে সামলে নিয়ে বললাম। সুমিত হেলান দিয়ে বসলো। গল্পই তো, পুরো পৃথিবীটাই তো একটা গল্প। কিন্তু এই গল্পের শেষটা আপনি লিখবেন না আমি? ৭,০০০ শব্দের একটা উপন্যাস যেমন অনেক মোড় থাকে, আমাদের এই কথোপকথনেও আছে। আপনি কি চান নাকি চান না মালিনীর খুনি শাস্তি পাক? নাকি আপনি চান আমি ফাঁসি কাটে ঝুলি, যাতে আপনার সেই পুরনো গোপন সত্যিটা কবরে চলে যায়? আমি চুপ করে রইলাম। ঘড়ির কাঁটার শব্দ যেন আমার মাথার ভেতরে হাতুড়ি পেটাচ্ছে। বাইরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। জেলের এই ছোট্ট ঘরটা যেন ক্রমশ ছোট হয়ে আসছে। আমার সামনে বসে থাকা এই মানুষটা কি অপরাধী, নাকি সে আমার দীর্ঘদিনের পুষে রাখা পাপের এক জীবন্ত প্রতিচ্ছবি? আমি গলার টাইট একটু আলগা করলাম। ঘরের গুমোট ভাবটা যেন অসহ্য হয়ে উঠছে। সুমিতের শান্ত ভঙ্গি আমাকে ক্রমশ অস্থির করে তুলেছে। পেশাদারিত্বের মুখোশটা খসে পড়ার আগেই আমি নিজেকে সামলে নিলাম। নাটকটা বন্ধ করুন সুমিত বাবু, আমি ফাইলটা সজোরে বন্ধ করে বললাম। আমি আপনার এই রেইনকোট বা 12 বছর আগের রূপকথা শুনতে আসিনি। আমি শুনতে চাই সেই রাতের কথা, 18ই আগস্ট রাত 11:45। মালিনী দেবীর ঘরে 3টে গুলির শব্দ পাওয়া গিয়েছিল। পুলিশ যখন দরজা ভেঙে ঢোকে তখন আপনি তার মৃতদেহের পাশে বসেছিলেন। আপনার হাতে রিভলভার ছিল না ঠিকই, কিন্তু সেটা পাওয়া গেছে ওই ঘরেরই মেঝেতে। কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, ঘর ভেতর থেকে বন্ধ ছিল। বলুন তো কি ঘটেছিল? সুমিত একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর টেবিলের ওপর 2 হাত জড়ো করে বসলো। ওর আঙুলগুলো কাঁপছে না, যা একজন অপরাধীর ক্ষেত্রে অস্বাভাবিক। ও বিড়বিড় করে বলল, 18ই আগস্ট। সেদিন বিকেলে খুব মেঘ করেছিল অনিমেষ বাবু। মালিনী রান্নাঘরে ছিল, ও ইলিশ মাছ ভাজছিল। সেই গন্ধটা এখনো আমার নাকে লেগে আছে। আপনি জানেন, মালিনী যখন খুব খুশি থাকে তখনও গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গায়। সেদিনও গাইছিল, মাঝে মাঝে তবু দেখা পাই। কিন্তু সেদিন সেদিন ওর গলার সুরটা যেন কেমন ধরা ধরা ছিল, যেন ও জানতো দেখা আর হবে না। আমি বাধা দিয়ে বললাম, আরে মশাই, সরাসরি ঘটনায় আসুন। আসছি। রাত 10টা নাগাদ আমরা ডিনার সারলাম। মালিনী নীল রঙের একটা শাড়ি পরেছিল। ও
ও ড্রেসিং টেবিলের সামনে বসে ওর গয়নাগুলো খুলছিল। আমি জানলার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ মালিনী আয়নার দিকে তাকিয়ে বলল, তুমি কি আজও ওখান থেকে ফিরে এসেছো? আমি জানতাম কিসের কথা বলছে। ওই পুরনো চিঠিখানার কথা বলছিল, যেটা আমি লকারে লুকিয়ে রেখেছিলাম। ওই চিঠিতে আপনার সই ছিল অনিমেষ বাবু, সেই 12 বছর আগের কেসটার সই। আমি থমকে গেলাম। আমার কলমটা হাত থেকে টেবিলের ওপর পড়ে গেল। সুমিত সেটা খেয়াল করেও না দেখার ভান করলো। ও বলতে থাকলো, মালিনী আয়নার দিকে তাকিয়ে হাসল, এক বিচিত্র হাসি। ও ড্রয়ার থেকে রিভলভারটা বার করলো, আমার আমার লাইসেন্স রিভলভার। আমি ভেবেছিলাম ও ভয় দেখাচ্ছে। ও বলল, এই মিথ্যের বোঝা আর কতদিন বইব আমরা? যার জন্য আমরা এক প্রাসাদে বাস করছি, সে তো আসলে একটা অপরাধীর টাকা। আর সেই অপরাধীকে বাঁচিয়েছিলেন আপনার এক বিখ্যাত উকিল অনিমেষ চ্যাটার্জি। আমি ওর দিকে এগোতে লাগলাম। মালিনী চিৎকার করে উঠল, কাছে আসবে না, কাছে আসবে না। তুমি কি জানো সেই রাতে আসলে কে মরেছিল? সুমিত একটু থামলো। ওর কপালে ঘামের ফোঁটা। অনিমেষ বাবু, পুলিশের ফাইলে লেখা আছে 3টে গুলির শব্দ, কিন্তু কেউ কি বলেছে যে প্রথম গুলিটা কার দিকে লক্ষ্য করে চালানো হয়েছিল? মালিনী প্রথম গুলিটা চালিয়েছিল জানলার দিকে। কেন জানেন? কারণ জানলার ওপাশে কার্নিশে কেউ একজন দাঁড়িয়েছিল, রেনকোট পরা একটা মানুষ। বৃষ্টির ঝাপটায় তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার হাতে একটা ক্যামেরা ছিল। সে আমাদের ফ্ল্যাশ দিচ্ছিল। মালিনী ভেবেছিল সে হয়তো সেই পুরনো কেসের কোনো সাক্ষী। আমি নিজের অজান্তেই সোজা হয়ে বসলাম। জানলার বাইরে কার্নিশে, 4th ফ্লোরে? অসম্ভব। অসম্ভব নয় অনিমেষ বাবু। পুলিশ কি আপনাকে বলেছে যে ঘরের মেঝেতে কিছু ভাঙা কাঁচের টুকরো পাওয়া গিয়েছিল, যা কিনা জানলার নয়? ওগুলো ছিল একটা লেন্সের কাঁচ। সেই মানুষটা যখন গুলি খেলো, হ্যাঁ, মালিনীর প্রথম গুলিটা তার লেগেছিল। সে কার্নিশ থেকে নিচে পড়ে যায়, কিন্তু নিচে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। কেন জানেন? কারণ সেই একজন নিচ থেকে তাকে সরিয়ে দিয়েছিল, ঠিক যেমন 12 বছর আগে আপনি একজন মৃতকে অদৃশ্য করে দিয়েছিলেন। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সুমিত যা বলছে তা কোনো মক্কেলের জবানবন্দি নয়, এ যেন একটা অমোঘ দণ্ড। দ্বিতীয় আর তৃতীয় গুলিটা মালিনী নিজের বুকে নিজে চালিয়েছিল। আমি ওর কাছে পৌঁছানোর আগেই ও মেঝেতে লুটিয়ে পড়ল। ওর রক্তে আমার সাদা পাঞ্জাবিটা লাল হয়ে গিয়েছিল। আমি রিভলভারটা কুড়িয়ে ড্রয়ারে রাখলাম, কারণ আমি চেয়েছিলাম পুলিশ আসুক। আমি চেয়েছিলাম এই নাটকটা শেষ হোক। তো মজার ব্যাপার কি জানেন? পুলিশ আসার আগে সেই জানলার কার্নিশ দিয়ে কেউ একজন ঘরে ঢুকেছিল। সে ওই লেন্সের ভাঙা কাঁচগুলো কুড়িয়ে নিল। সে আমার দিকে তাকিয়ে হাসলো। তার মুখটা আমি চিনতে পারলাম অনিমেষ বাবু। সেই মুখটা আপনারও খুব চেনা। আমি চিৎকার করে বলে উঠলাম, মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। সুমিত এবার শান্তভাবে উঠে দাঁড়ালো। ও টেবিলের ওপর ঝুঁকে এসে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি ফাঁসাতে চাইছি, নাকি আপনি নিজেই ফেঁসে আছেন? পুলিশের ফাইলে কি লেখা আছে যে মালিনীর নখের ভেতর নীল রঙের রেনকোটের একটা টুকরো পাওয়া গেছে? না, লেখা নেই। কারণ সেই ফাইলটা আপনি ম্যানেজ করেছেন আজ সকালে। কিন্তু আপনি কি জানেন মালিনী মরার আগে তার ফোনের ভয়েস রেকর্ডারটা অন করে রেখেছিল?
আর সেই রেকর্ডিং এখন জেলের বাইরে এক বিশ্বস্ত হাতে আছে। আমি স্থানুর মতন বসে রইলাম। ঘরের লাইটটা একবার কেঁপে উঠল। সুমিতের জেরা শেষ হয়নি, বরং আমার নিজের বিচার শুরু হয়ে গিয়েছে এই অন্ধকার প্রকোষ্ঠে। আমি টেবিলের উপর রাখা গ্লাস থেকে এক চুমুক জল খেলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সুমিতের বলা কথাগুলো আমার মাথার ভেতরে বিষাক্ত পোকার মতো কামড়াচ্ছে। জানলার কান্নিসে লোক, নীল রেনকোট, 12 বছর আগে সেই সই, সবই যেন একটা সুতোয় বাঁধা। সুমিত আমার অস্থিরতা যেন উপভোগ করছে। ও আবার চেয়ারে হেলান দিয়ে বসলো। ওর মুখে সেই অদ্ভুত প্রশান্তি যা কেবল এমন মানুষের মুখেই থাকে যার হারানোর আর কিচ্ছু নেই। সুমিতের গলায় এবার একটা অদ্ভুত মমতা ঝরে পড়ল, যা ভয়ের চেয়েও ভয়ানক। আচ্ছা উকিল বাবু, আপনি কি কখনো কাউকে তীব্র ঘৃণা করেছেন? এতটাই ঘৃণা যে তাকে মেরে ফেলার পর মনে হয় তার রক্ত দিয়ে নিজের হাতে ধুলে পবিত্র হওয়া যাবে। আমি নিজেকে সামলে নিয়ে কঠিন স্বরে বললাম, দেখুন, আমি এখানে আপনার ব্যক্তিগত দর্শনের ক্লাস নিতে আসিনি সুমিতবাবু। আমার ব্যক্তিগত জীবন আপনার আলোচনার বিষয় নয়। নয় কি? আইন তো সবসময় সত্যের উপর ভিত্তি করে চলে, তাই না? কিন্তু আইন কি সবসময় সত্যি কথা বলে, নাকি আইন শুধু সেটাই বলে যেটা আমরা তাকে দিয়ে বলাতে চাই? আপনি তো আইনের কারিগর। আপনি জানেন একটা মিথ্যাকে 1000 বার সত্যির মতো করে সাজালে সেটা ধ্রুব সত্য হয়ে যায়, ঠিক যেমন 12 বছর আগে আপনি করেছিলেন। আমি টেবিল চাপড়ে উঠে দাঁড়ালাম। একই কথা বারবার বলবেন না। 12 বছর আগে যা হয়েছিল তার সাথে এই খুনের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে অনিমেষ বাবু। সেদিন আপনি যাকে আদালত থেকে নির্দোষ প্রমাণ করে বের করে এনেছিলেন সে ছিল একজন ড্রাগ মাফিয়া। আর সে মুক্তি পাওয়ার পর প্রথম যে কাজটা করেছিল তা হলো সেই সাব ইন্সপেক্টরের পরিবারকে শেষ করে দেওয়া, যে তাকে অ্যারেস্ট করেছিল। আর সেই মানুষটা ছিল আমার বাবা। আপনি আপনার পকেট ভারী করেছিলেন আর আমার চোখের সামনে আমার মাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। বাবা পাগল হয়ে জেলখানায় মারা যান, আর আপনি ভেবেছেন আমি সব ভুলে গেছি। ঘরের ভেতর বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। আমি পাথরের মতো জমে গেলাম। আমার মনে পড়ে গেল সেই কেসটা, স্টেট বনাম রাঘব জোয়ারদার। আমি জানতাম রাঘব দোষী, কিন্তু বিশাল অঙ্কের টাকার বিনিময়ে আমি সাক্ষীদের ভয় দেখিয়ে আর তথ্য প্রমাণ লোপাট করে তাকে খালাস করেছিলাম। ওই কেসটাই আমাকে আজকের এই সুপ্রতিষ্ঠিত অনিমেষ চ্যাটার্জি বানিয়েছে। কিন্তু সেই ধ্বংসস্তূপের ওপর সুমিতের মতন যে একটা ধ্বংসস্তূপ দাঁড়িয়েছিল তা আমি জানতাম না। সুমিত এবার দাঁড়িয়ে আমার একদম কাছে চলে এলো। মাঝখানের টেবিলটা যেন একটা যোজন বিস্তৃত দূরত্ব। আপনি যখন আজ আমার কেসটা লড়তে এলেন আমি অবাক হইনি। আমি জানতাম আপনি আসবেন, কারণ আপনি এখন সমাজ সেবার মুখোশ পরে নিজের পাপ ঢাকতে চান। কিন্তু অনিমেষ বাবু, মালিনী কোনো সাধারণ মেয়ে ছিল না। মালিনী ছিল সেই রাঘব জোয়ারদারের মেয়ে। আমি চেয়ারে ধপ করে বসে পড়লাম। মাথাটা ভোঁ ভোঁ করছে। কি বলছেন আপনি? মালিনী মালিনী রাঘবের মেয়ে? হ্যাঁ। সুমিতের চোখে এবার জল। গলার স্বর কিন্তু কাঁপছে না। আমি ওকে বিয়ে করেছিলাম প্রতিশোধ নিতে। চেয়েছিলাম ওর জীবনটা নরক বানিয়ে দিতে। কিন্তু কিন্তু মালিনী আমাকে ভালোবেসে ফেলেছিল। ওর বাবার সব কুকীর্তি জানতো, ও আপনার নামও জানতো। ওই আমাকে আপনার সব গোপন নথি জোগাড় করে দিয়েছিল। ওই নীল রেনকোট পরা লোকটা যাকে মালিনী গুলি করেছিল সে আপনারই কোনো লোক ছিল না তো, যে ওই নথিপত্রগুলো উদ্ধার করতে এসেছিল? আমি ঘামছি। জেলের এই ছোট ইন্টারোগেশন রুমটা যেন একটা ট্র্যাপ। আমি বুঝতে পারছি সুমিত আমাকে মানসিকভাবে ছিঁড়ে ফেলছে। ও
ও আমাকে ম্যানিপুলেট করছে না, ও আমাকে নিজের তৈরি গোলক ধাঁধায় বন্দি করছে। আপনি কি এখন ভয় পাচ্ছেন উকিল বাবু, নাকি ঘৃণা করছেন নিজেকে? আইন আপনাকে শাস্তি দেয়নি, কিন্তু ঈশ্বর কি দিচ্ছে না? আচ্ছা, আপনার ওই 7 বছরের ছেলে সে সেদিন স্কুল থেকে ফেরার সময় একটা ছোট দুর্ঘটনার কবলে পড়েছিল, মনে আছে? পুলিশ সেটাকে অ্যাক্সিডেন্ট বলেছিল, কিন্তু আপনি কি নিশ্চিত সেটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি রাঘবের কোনো পুরনো শত্রু আপনার ঘরের ঠিকানা চিনে নিয়েছে? আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। গুগলের নাম ওর মুখে শুনে আমার ইচ্ছে করলো ওর গলাটা টিপে ধরি, কিন্তু আমি নড়তে পারছি না। আমার হাত দুটো অসাড়। সুমিত আবার ওর চেয়ারে ফিরে গেল। আপনি আমাকে বাঁচাতে পারবেন না অনিমেষ বাবু, কারণ আমি বাঁচতে চাই না। আমি চাই আপনি এই কেসটা লড়ুন এবং হেরে যান। আমি চাই সারা পৃথিবী জানুক যে অনিমেষ চ্যাটার্জি একজন খুনিকে বাঁচাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, আর সেই ব্যর্থতার আগুনে আপনার তিলে তিলে পোড়া এই সম্মান যা আপনি গড়েছেন এতদিন, তা পুড়ে ছাই হয়ে যাক। আমি বুঝতে পারলাম সুমিত সেন কোনো আসামি নয়, সে একটা দীর্ঘমেয়াদী প্রতিহিংসার নাম। সে জেলে বসে নেই, সে আসলে আমাকে একটা অদৃশ্য কারাগারে বন্দি করে ফেলেছে। বাইরে থেকে জেলের প্রহরীর আওয়াজ পাওয়া গেল, সময় শেষ। কিন্তু আমার মনে হলো আমার সময় মাত্র শুরু হলো, ধ্বংস হওয়ার সময়। জেলের সেই ছোট্ট ঘরটার দেওয়ালগুলো যেন ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। বাতাসের অক্সিজেন ফুরিয়ে আসছে কি? আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, আর সুমিতের চোখে সেই স্থির চাউনি আমার স্নায়ুগুলোকে অসাড় করে দিচ্ছে। 15 বছরের ওকালতি জীবনে আমি হাজারো অপরাধী চোখের দিকে তাকিয়ে কথা বলেছি, কিন্তু এই প্রথম আমি কোনো মক্কেলের সামনে নিজেকে অপরাধী বলে মনে করছি। সুমিত একটু ঝুঁকে এলো টেবিলের উপর, ওর গলার স্বর এবার ফিসফিসানি হয়ে এলো। অনিমেষ বাবু, মালিনী যখন মেঝেতে লুটিয়ে পড়েছিল, ওর ডান হাতের মুঠোটা খুব শক্ত করে বন্ধ ছিল। পুলিশ ভেবেছিল ওটা যন্ত্রণায় খিঁচুনির ফল, কিন্তু আমি জানি ওই হাতের ভেতর একটা ছোট সোনার বোতাম ছিল, একটা ময়ূরপঙ্খী নকশা করা শেরওয়ানির বোতাম। আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য ধক করে থেমে গেল। ময়ূরপঙ্খী নকশা, ওই বোতামটা তো আমি চিনি। আমার গায়ের ভেতর দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। গত মাসে সেই রাতটার কথা ঝিলিক দিয়ে উঠল। আমার একমাত্র ছোট ভাই, আমার অন্ধের জ্যোষ্ঠী নীলাভ। নীলাভর জন্মদিনে আমি নিজে ওকে ওই ময়ূরপঙ্খী নকশা করা শেরওয়ানিটা উপহার দিয়েছিলাম। শেরওয়ানির বোতাম? আমি অস্ফুট স্বরে বলে উঠলাম। আমার নিজের গলাটাই যেন নিজের কানে অন্য কারোর মতন শোনালো। হ্যাঁ। সুমিত মাথা নাড়ল, ওর ঠোঁটে এখন একটা পৈশাচিক হাসি। মালিনী সেই রাতে যখন কার্নিশের লোকটাকে গুলি করে, সেই লোকটা ছিটকে ঘরে এসে পড়েছিল। মালিনী যখন তার থেকে এগোচ্ছিল, লোকটা মালিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সেই ধস্তাধস্তিতে মালিনীর হাতে ওই বোতামটা চলে আসে। লোকটা জানালা দিয়ে পালিয়ে যায়, কিন্তু মালিনী জানতো ওই বোতামটা কার। ও জানতো কার্নিশে দাঁড়ানো এই লোকটা কোনো ভাড়াটে খুনি নয়, সে ছিল এমন একজন যে মালিনীকে আপনার থেকেও বেশি ভালোবাসতো। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। নীলাভর সাথে মালিনীর একটা পুরনো সম্পর্কের কথা আমি আবছা আবছা জানতাম, কিন্তু সেটা যে এত গভীর হতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। আপনি কি বুঝতে পারছেন অনিমেষ বাবু? নীলাভ সেদিন রাতে মালিনীকে নিয়ে পালিয়ে যেতে এসেছিল। ও জানতো আমি মালিনীর উপর প্রতিশোধ নিচ্ছি। ও চেয়েছিল মালিনীকে এই নরক থেকে বের করে নিয়ে যেতে, কিন্তু মালিনী ওকে চিনতে পারেনি। ও
অন্ধকারে বৃষ্টির ঝাপটায় ও ভেবেছিল ওটা হয়তো রাঘবের কোনো লোক। মালিনী গুলি চালিয়েছিল ওর প্রাণের চেয়েও প্রিয় মানুষের ওপর। আর ও যখন দেখলো ও কাকে গুলি করেছে, ও আর বাঁচতে চায়নি। ও নিজেই নিজের ট্রিগার টেনেছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। টেবিলের উপর দুহাত দিয়ে মাথা নিচু করে বসে পড়লাম। নীলাভ কোথায় এখন? নীলাভ সেই রাতেই আমার কাছে এসেছিল। ওর পেটে গুলি লেগেছিল, ও মরতে বসেছিল, কিন্তু আমি ওকে জেলের বাইরে এক গোপন জায়গায় লুকিয়ে রেখেছি। পুলিশ জানে না নীলাভ বেঁচে আছে কিনা, পুলিশ জানে না মালিনীর খুনিকে, কারণ আমি নিজেকে খুনি বলে সারেন্ডার করেছি। কেন জানেন? কারণ আমি চেয়েছিলাম নীলাভকে বাঁচাতে নয়, আমি চেয়েছিলাম আপনাকে শেষ করতে। আমি মাথা তুললাম। আমার চোখ এখন জল নয়, এক তীব্র আতঙ্ক। তুমি নীলাভকে জিম্মি করে রেখেছো? জিম্মি? না অনিমেষ বাবু, ও আমার কাছে চিকিৎসাধীন, কিন্তু ও বাঁচবে কিনা সেটা নির্ভর করছে আপনার উপর। আমি চাই আপনি কাল কোর্টে দাঁড়িয়ে স্বীকার করুন যে 12 বছর আগে আপনি রাঘব জোয়ারদারের কেসে প্রমাণ লোপাট করেছিলেন। আপনি যদি নিজেকে অপরাধী হিসেবে ঘোষণা করেন, তবেই নীলাভর সঠিক চিকিৎসা হবে। আর যদি আপনি আমাকে বাঁচানোর নাটকটা চালিয়ে যান, তবে কাল সকালেই নীলাভের মৃতদেহ আপনার বাড়ির সদর দরজায় পৌঁছে যাবে। আমার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। একদিকে আমার সারা জীবনের সম্মান, কেরিয়ার, আর অন্যদিকে আমার ছোট ভাইয়ের প্রাণ। সুমিত এক ঢিলে 2 পাখি মারছে। সে নিজে জেল খাটতে রাজি, কিন্তু সে চায় আমার সেই দর্প চূর্ণ করতে, যা দিয়ে আমি একসময় ওর পরিবারকে ধ্বংস করেছিলাম। আপনি কি ভাবছেন উকিল বাবু? আইন কি এবার সত্যি কথা বলবে, নাকি আপনি আবার কোনো মিথ্যে সাজাবেন? মনে রাখবেন, এবার বাজিটা আপনার নিজের রক্ত। বাইরে ঘন্টার শব্দ শোনা গেল। ইন্টারোগেশনের সময় শেষ। কনস্টেবল দরজা খুলে ভেতরে ঢুকলো। আমি যন্ত্রচালিতের মতন উঠে দাঁড়ালাম। আমার কোটের পকেটে হাত দিয়ে দেখলাম ফোনটা ভাইব্রেট করছে। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসছে। আমি জানতাম ওটা সুমিতেরই কোনো লোক। আমি জেলের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে একবার পেছন ফিরে তাকালাম। সেই অন্ধকার কুটিরের ভেতর সুমিত সেন এখনো বসে আছে। ওর ছায়াটা দেওয়ালে একটা বিশাল দৈত্যের মতন দেখাচ্ছে। আমি বুঝতে পারলাম আমি আজ এই জেলখানা থেকে বের হচ্ছি না। আমি আসলে একটা বৃহত্তর জেলের ভেতরে ঢুকে যাচ্ছি, যার চাবি সুমিত সেনের হাতে। জেল থেকে বেরিয়ে গাড়িতে বসে আমি অন্তত 10 মিনিট স্টিয়ারিংয়ে মাথা দিয়ে বসে রইলাম। সুমিতের দেওয়া সেই সোনার বোতাম আর নীলাভর জখম হওয়ার খবরটা আমাকে একটা আতঙ্কের মতন গ্রাস করছিল। কিন্তু হঠাৎই আমার মগজের কোণে একটা খটকা লাগলো। আমি পেশায় উকিল, আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে বিচার করাটা আমার স্বভাব। আমি আমার ফোনটা বের করে এক্ষুনি আসা নীলাভর সেই ছবিটা জুম করলাম। ভালো করে লক্ষ্য করলাম নীলাভর হাতের ঘড়িটাকে। ঘড়ির কাঁটায় সময় দেখাচ্ছে 4:10, কিন্তু সুমিত বলেছিল ছবিটা সে আজকে দুপুরে পাঠিয়েছে। নিজের ছায়া বলছে আলো আসছে পশ্চিম দিক থেকে, অর্থাৎ ওটা গতকাল বিকেলের ছবি। সুমিত আমায় টাটকা খবর দিচ্ছে না। আমি গাড়ি ঘোরালাম। কোর্টের বদলে আমি সোজা গেলাম আমাদের সেই পুরনো পৈতৃক বাগান বাড়িতে, যেখানে নীলাভ মাঝে মাঝে যেত। আমার সন্দেহ হলো সুমিত যদি নীলাভকে লুকিয়ে রাখে, তবে চেনা জায়গার থেকে নিরাপদ আর কিছুই হয় না। জেলের ভেতরে বসে সুমিত নিশ্চয়ই নিজে কিছু করছে না, বাইরে নিশ্চয়ই ওর কোনো লোক আছে। বাগানবাড়ির পেছনে আউট হাউসে পৌঁছতেই আমি দেখলাম একটা নীল রঙের পালসার দাঁড়িয়ে, ঠিক সেই বাইকটা যেটা মালিনীর খুনের রাতে আমাদের পাড়ায় দেখা গিয়েছিল। আমি নিঃশব্দে ভেতরে ঢুকলাম। জানলার ফাঁক দিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। না, নীলাভ ওখানে শুয়ে নেই, বরং শুয়ে রয়েছে নীলাভর নিথর দেহটা একটা প্লাস্টিকে মুড়িয়ে। আর ওর পাশেই পড়ে রয়েছে মালিনীর সেই নীল শাড়িটা। সুমিত মিথ্যে বলেছে,
নীলাভ বেঁচে নেই। ও আসলে মালিনী আর নীলাভ দুজনকে একসাথে শেষ করেছে। মালিনীকে গুলি করার পর ও নীলাভকে খুন করে এখানে ফেলে রেখে গেছে। সুমিত আসলে চায়নি আমি নীলাভকে বাঁচাই। ও চেয়েছিল আমি কোর্টে দাঁড়িয়ে নিজের অপরাধ কবুল করি আর ও নিজের শহীদ হয়ে জেল থেকে বেরিয়ে আসে। আমি রাগে ফেটে পড়লাম না, বড় একটা অদ্ভুত স্থিরতা এলো আমার ভেতরে। আমি জানতাম সুমিতকে হারাতে হলে ওর নিজের অস্ত্রেই ওকে ঘা দিতে হবে। আমি আবার সেই অন্ধকার কুঠুরিতে ফিরে গেলাম। মাথার ওপর সেই একই টিমটিমে বাল্ব, সেই একই গুমোট গন্ধ, কিন্তু এবার আমার কাঁধের ওপর থেকে সেই পাথরের মতন ভারটা নেমে গেছে। সুমিত আমাকে দেখে একটু অবাকই হলো। ওর ঠোঁটে সেই চেনা অবজ্ঞার হাসিটা ফোটানোর চেষ্টা করলো, কিন্তু আমি দেখলাম ওর আঙুলগুলো টেবিলের উপর অস্থিরভাবে নড়ছে। কি হলো অনিমেষ বাবু? কোর্টে যাওয়ার বদলে আবার এখানে? সময় নষ্ট করছেন না তো? মনে রাখবেন, নীলাভের শ্বাস প্রশ্বাস কিন্তু আপনার ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিচ্ছে। আমি ধীর স্থিরভাবে ওর মুখোমুখি বসলাম। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম। জেলের ভেতর নিয়ম নেই, কিন্তু আজ আমাকে আটকানোর সাহসও কারণ নেই। এক মুখ ধোঁয়া ছেড়ে আমি শান্ত গলায় বললাম, নীলাভ মরে গেছে সুমিত বাবু, কাল রাতে বাগান বাড়ির আউট হাউসে। সুমিত মুহূর্তের জন্য স্থাণু হয়ে গেল। ওর চোখের মণির দুটো সংকুচিত হয়ে গেল। ও ঢোক গিলে বলল, কি আবল তাবল বকছেন? নীলাভ বেঁচে আছে, আমার লোক ওকে আগলে রেখেছে। আপনি আমাকে ভয় দেখিয়ে সত্য কবুল করাতে চাইছেন। ভয় আমি পাচ্ছি না সুমিত। আমি ওর দিকে ঝুঁকে এলাম। ভয় পাচ্ছ তুমি। আজ আমি সকালে বাগান বাড়ি থেকে ঘুরে এলাম। নীলাভ দেহটা প্লাস্টিকে মোড়ানো, ওর মাথায় ভোঁতা অস্ত্রের আঘাত। সুমিত, আমি তোমাকে চিনতাম একটা প্রতিহিংসা পরায়ণ মানুষ হিসেবে, কিন্তু তুমি যে এত কাঁচা খেলোয়াড় তা আমি জানতাম না। তুমি নীলাভকে জিম্মি করে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলে, অথচ তোমার নিজের লোকই তাকে মেরে রেখে পালিয়েছে। এখন বলো, খুনের দায়টা কার ঘাড়ে যাবে? সুমিত এবার সত্যি ঘাবড়ে গেল। ওর কপালে ঘামের ফোঁটা জমতে শুরু করেছে। ও চিৎকার করে বলে উঠল, না, এটা হতে পারে না। আমি রতনকে বলেছিলাম ওকে শুধু আটকে রাখতে। ও মরবে কেন? আপনি মিথ্যে বলছেন অনিমেষ চ্যাটার্জি। নীলাভ মরলে তো আমার হাতের তাসটাই শেষ হয়ে যাবে। আমি ওকে কেন মারবো? আমি ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়ে বললাম, ঠিক, তুমি কেন ওকে মারবে? ও মরলে তো তোমার ব্ল্যাকমেলিং এর ক্ষমতাটাই চলে যায়। তাহলে কি তোমার রতন বিশ্বাসঘাতকতা করলো, নাকি অন্য কেউ? সুমিত এবার কাঁপতে শুরু করেছে। ও পাগলের মতন বিড়বিড় করতে লাগলো, রতন? রতনও কাজ করবে না? ও আমার নুন খেয়েছে। কিন্তু কিন্তু নীলাভ যদি মরে যায়, তাহলে তো মালিনীর খুনের দায়ও আমার উপর পাকাপোক্ত হয়ে যাবে। আমি তো শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আমি তো খুনি হতে চাইনি। ও এবার মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। ওর সেই উদ্ধত ভঙ্গিটা এখন ভেঙে পড়া মাটির পুতুলের মতন দেখাচ্ছে। আমি ওর দিকে তাকালাম। আমার চোখে কোনো দয়া নেই, কোনো পেশাদারি সহানুভূতিও নেই, আছে শুধু একটা কুৎসিত অবজ্ঞা। আমি ঘড়ির দিকে তাকালাম। সুমিত বাবু, আমার সময় শেষ। আপনার সাথে আমার শেষ দেখা এখানেই। সুমিত চমকে উঠল। ও বিড়বিড় করে বলল, হ্যাঁ, কি বলছেন? আপনি কাল কোর্টে তো সওয়াল করবেন। নীলাভের জীবনের দোহাই দিয়ে আপনি আমাকে বের করে নিয়ে যাবেন? আমি তো সব সত্যি বলে দিয়েছি। আমি একটা শীতল হাসি হাসলাম। কোর্টে সওয়াল কার জন্য? যে মানুষটা আমার ছোট ভাইকে জ্যান্ত কবর দিয়ে রেখেছিল তাকে বাঁচানোর জন্য? আমি অনিমেষ চ্যাটার্জি। আমি আইনের কারিগর হতে পারি, কিন্তু আমি জল্লাদ নই। আমি আপনার কেসটা লড়ছি না সুমিত বাবু। এই মুহূর্তে আমি আপনার ডিফেন্স লয়ারের পদ থেকে ইস্তফা দিলাম। সুমিতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও আর্তনাদ করে উঠল, না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি লড়বেন না মানে? হ্যাঁ, তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে। পুলিশ তো আমাকে খুনি হিসেবে খাড়া করেছে। মালিনীর খুনের দায়, নীলাভের মৃত্যুর দায়, সবই তো
সবই তো আমার ঘাড়ে এসে পড়বে। আমি পকেট থেকে আমার কালো কোটটা খুলে নিলাম। আসুক, সেটাই তো হওয়া উচিত, তাই না? আপনি চেয়েছিলেন আমার জীবনটাকে ধ্বংস করতে, আপনি চেয়েছিলেন নীলাভকে ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেল করতে, কিন্তু আপনি একটা জিনিস ভুলে গিয়েছিলেন সুমিত বাবু, মৃত মানুষ কখনো ব্ল্যাকমেল করতে পারে না। আর নীলাভ যখন মরে গেছে তখন আপনার হাতে আর কোনো দাস নেই, আর আমারও হারানোর মতন আর কিচ্ছু নেই। সুমিত এবার আমার পা জড়িয়ে ধরলো, ওর চোখের জল আমার জুতোয় পড়ছে। প্লিজ অনিমেষ বাবু, আমাকে বাঁচান। আমি আমি সত্যি বলছি, আমি নীলাভকে মারিনি, আমি মালিনীকেও মারিনি। আমি তো শুধু সাজিয়েছিলাম। আমাকে জেলে পাঠাবেন না, আমি জেল কাটতে পারবো না। আর আর আমার প্রতিশোধ তো পূর্ণ হবে না, উল্টে আমি খুনি হয়ে যাব। আমি ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিলাম। প্রতিশোধে নেশা আপনাকে এই তিমিরে নিয়ে এসছে সুমিত বাবু। আপনি চেয়েছিলেন আমি আমার সম্মান বিসর্জন দিই, আমি তা দেব না। আপনি চান আমি আপনাকে বাঁচাই? কেন? আইন তার নিজের পথেই চলবে। আপনি কোর্টে কি বলবেন না বলবেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। কাল থেকে আপনি আমার কাছে স্রেফ একটা ফাইল, যার উপর লেখা থাকবে ক্লোজড। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। সুমিত পেছন থেকে উন্মাদের মতন চিৎকার করতে লাগলো। অনিমেষ বাবু, ফিরে আসুন। আপনি এরকম করতে পারেন না। আরে আপনি তো উকিল, আপনার নীতি কোথায় গেল অনিমেষ বাবু? আমি দরজায় হাত দিয়ে দাঁড়ালাম, পেছন ফিরে ওর দিকে শেষবার তাকালাম। নীতি? যে লোকটা আমার ভাইকে শেষ করেছে তার সামনে দাঁড়িয়ে নীতির কথা বলা, নীতির অপমান করা। ভালো থাকবেন সুমিতবাবু, জেলের অন্ধকারটা আপনার প্রাপ্য। আমি বাইরে বেরিয়ে এলাম। ভারী লোহার দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে বন্ধ হয়ে গেল। সুমিতে আর্তনাদ দেওয়ালে ধাক্কা খেয়ে মিলিয়ে যাচ্ছে। বৃষ্টিটা এখন আরো জোরে বেড়েছে। আমি জেলের গেট পেরিয়ে বাইরে এলাম। আকাশটা কালো মেঘে ঢাকা। আমি রেনকোটটা টেনে নিলাম। আজ থেকে আমি আর কারোর সাক্ষী নই, কারোর উকিল নই। আর পেছন ফিরে তাকালাম না। জেলে গেট পেরিয়ে আমি যখন নিজের গাড়িতে বসলাম তখন বাইরে শ্রাবণের আকাশটা যেন অট্ট হাসি হাসছে। স্টিয়ারিংয়ে হাত রেখে আমি একবার আয়নার দিকে তাকালাম। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আজ আমার ঘৃণা নয়, বরং একটা অদ্ভুত তৃপ্তি হলো। সুমিত সেন ভেবেছিল ও আমাকে দাবা খেলা শেখাবে। বেচারা, ও জানতো না এই দাবার বোর্ড, ঘুঁটি আর চাল সবই আমার অনেক আগের থেকে সাজানো। গাড়ির ড্যাশবোর্ড থেকে একটা দামি চুরুট বের করে ধরালাম। তোমার কুণ্ডলি পাকে আমি স্মৃতিতে ফিরে গেলাম। হ্যাঁ, আমি শুরু থেকেই জানতাম সুমিত সেন কে। ওর বাবার সেই পুরনো কেসটার ফাইল আমি কোনোদিনও ছিঁড়ে ফেলিনি। মালিনীকেও আমি চিনতাম। নীলাভর সাথে ওর সেই গোপন মেলামেশা আমার নজরে আয়নি কোনোদিন। মালিনী আমার জন্য একটা আপদ হয়ে উঠেছিল। ও সুমিতের প্রেমে পড়তে শুরু করেছিল আর নীলাভকে ব্যবহার করে আমার সম্পত্তির অর্ধেক ভাগ আদায়ের ধান্দা করেছিল। আমার নিজের ভাই, আমার রক্তের উত্তরাধিকার নীলাভ, সে আমাকে হুমকি দিচ্ছিল। আমার তিলে তিলে করে গড়া এই সাম্রাজ্যের অর্ধেক সে চায়। আমি হাসলাম। মরণ খবর দেওয়ার আগে আমি শুধু একটা মোক্ষম চালের অপেক্ষায় ছিলাম। আমি নীলাভকে উস্কে দিয়েছিলাম সেই রাতে মালিনীর ঘরে যেতে। আর রতন, রতন তো সুমিতের লোক কোনোদিনই ছিল না। ও আমার সেই বিশ্বস্ত ছায়া যে সুমিতের প্রতিটা নিঃশ্বাসের খবর আমাকে দিত। রতনকে আমি সেই রাতে নীল রেনকোট পরিয়ে কার্নিশে পাঠিয়েছিলাম। রতন শান্ত যে মালিনী গুলি চালাবে, কারণ আগেই মালিনীকে একটা হুমকি চিঠি আমি দিয়ে রেখেছিলাম। ও ভেবেছিল এটা ওর সেই ফাইল উদ্ধারের জন্য কোনো লোক এসছে। রতন আগে থেকেই জানতো যে মালিনী গুলি চালাবে, তাই ও প্রস্তুত ছিল। তাই মালিনী যখন গুলি চালালো, রতন ঠিক নীলাভর গলার স্বর নকল করে একটা আর্তনাদ ছুড়ে নিচে নেমে গেল। মালিনী ভাবলো ও ওর ভালোবাসার মানুষটাকে শেষ করে দিয়েছে। অপরাধবোধের সেই চরম মুহূর্তে ও নিজের বুকে ট্রিগার টেনে দিল। পরিকল্পনা মতো নীলাভ তখন ঘরে ঢুকলো।
সুমিত তখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নীলাভকে অজ্ঞান করে দিল। ও ভাবল নীলাভই হয়তো এই সবের পেছনে রয়েছে। ও রতনকে ডাকলো সাহায্য করতে। রতন তো তখন ওখানেই পৌঁছে গিয়েছিল। ও নীলাভকে নিয়ে গেল আমারই বাগান বাড়িতে। সুমিত হয়েছিল ও ওখান থেকে নীলাভকে ঝিম্মি করে আমাকে ব্ল্যাকমেল করবে। ও জানতই না রতনকে আমি আগে থেকে আদেশ দিয়ে রেখেছিলাম নীলাভ যেন সূর্যোদয় না দেখে। আমার সব শত্রু মালিনী, নীলাভ আর সুমিত সবাই একসাথে শেষ। মালিনী কবরে, নীলাভ শ্মশানে, আর সুমিত এখন ফাঁসির আসামি হবে। যদি নাও হয় আজীবন কারাবাস, 4 দেওয়ালের ভেতরে পচবে, যেখান থেকে ওর কোনো মুক্তি নেই। ও ভাববে ও আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু আসলে ও ছিল আমার হাতের একটা ঘুঁটি মাত্র। ও নিজের দোষে নিজেই খুনি হিসাবে চিহ্নিত হলো। আমি চুরুটের শেষ অংশটা জানলা দিয়ে গলিয়ে বাইরে ফেলে দিলাম। আমার ফোনটা বেজে উঠল। রতনের মেসেজ, কাজ শেষ, বাগান বাড়ি এখন পরিষ্কার। আমি গাড়ির গিয়ার পাল্টে হাইওয়ের দিকে মুখ ফেরালাম। বৃষ্টি ভেজা কলকাতার রাস্তা এখন আমার সামনে খোলা। গুগল আর মীরা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। একজন আদর্শ স্বামী, একজন সফল আইনজীবী, আর একজন শোকাতুর ভাই হিসাবে আমি যখন ঘরে ঢুকবো, তখন কেউ কল্পনাও করতে পারবে না যে এই ভিজে রেনকোটের নিচে লুকিয়ে আছে এক ঠান্ডা মাথার শিকারী। গল্পের শেষ লাইনটা আমি নিজের মনেই আওড়ালাম। আইন তো কেবল অন্ধদের জন্য, যারা চোখের সামনে আলো দেখেও অন্ধকার খোঁজে। আর আমি তো সেই অন্ধকারেই রাজত্ব করি। গাড়ি স্পিডোমিটারের কাঁটা 100 ছাড়িয়ে গেল। আমি হাসছি, এক দীর্ঘ, নাটকীয় আর তৃপ্তির হাসি। শুনছিলেন কালপুরুষের কলমে আয়নার আড়ালে। কেমন লাগলো আজ গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময় ও আমি রাজদীপ। ফিরছি আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।